ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন হেনরি মিলারের লেখা রক্তের নেশা। বিশাল প্রান্তরে একা দাঁড়িয়ে একটা কেবিন। কানসাসের সূর্য এখন তাপ বিলিয়ে চলেছে অকৃপণ হাতে। গোটা প্রান্তর উত্তপ্ত, আর সেই উত্তাপের আঁচ যেন কেবিনের ভিতরও লাগছে তীব্রভাবে। কেবিনের এক কোণায় কিচেনের জন্য নির্ধারিত স্থান, তবে পশ্চিমের আর অন্য সব কেবিনের মতোই এতে কিচেন ও থাকার জায়গার মধ্যে কোনো আড়াল নেই। ফলে পুরো কেবিনকে একটা বিশাল হল ঘরের মতোই মনে হয়। খুব বেশি আসবাবপত্র থাকে না এসব কেবিনে। কটা চেয়ার, একটা গোল টেবিল এবং শোয়ার জন্য দু একটা বিছানা। এতেও তার কোনো ব্যতিক্রম নেই, শুধু শোয়ার জন্য আলাদা দুটো বাং। কেবিনে কিছুক্ষণ আগেই লণ্ডভণ্ড কাণ্ড ঘটে গেছে। চোখে মুখে একরাশ আতঙ্ক মেখে ভয়াবহ দুজন লোকের দিকে তাকিয়ে আছে অনিন্দ সুন্দরী এক যুবতী। কিন্তু ত্রাসে শঙ্কায় ওর চেহারা কালো দেখাচ্ছে এখন। বাঙ্কের দুই পায়ার সাথে টান টান করে বাঁধা ওর দুহাত। মেঝেতে বসিয়ে রাখা হয়েছে ওকে, পা দুটো সামনের দিকে ছড়ানো। হাঁটু পর্যন্ত ঢাকা পাতলা সুতির স্কার্ট, তার নিচে আর কিছু নেই। স্কার্টের বুকে মেয়েটির সুউচ্চ দুই স্তনের আভাস। নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে ভরার দুটো স্তন। ওর ঠিক সামনেই টেবিলে বসেছে লোক দুটো। দুজনেরই হাতের গ্লাসে হুইস্কি। সামনে একটা বোতল নিয়ে ওরা বসেছে। থেকে থেকেই খ্যাক খ্যাক করে হেসে উঠছে দুজন। বিকৃত কামনায় ওদের মুখ বেঁকে যাচ্ছে। সারাক্ষণ তাড়িয়ে তাড়িয়ে দেখছে ওরা মেয়েটিকে। ওদের দৃষ্টির সামনে অসহায় বোধ করছে মেয়েটি। ঘরে কাজ করছিল। সকালের রোদ সবে গড়াতে শুরু করেছে মধ্য গগনের দিকে। কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে ওর বড় ভাই জন ওয়েব শহরের দিকে। ফিরতে দুপুর হয়ে যাবে। রান্নার কাজে ব্যস্ত ছিল গার্থা ওয়েব। ঠিক এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো আবির্ভূত হলো দুজন অশ্বারোহী। দুজনেই বিশাল দেহী। প্রথমে ওরা জনের কথা জিজ্ঞেস করে। জন নেই জেনে রিভলভারের মুখে ওকে ঠেলে নিয়ে আসে কেবিনের ভিতরে। প্রথমে কয়েকবার জিজ্ঞেস করে, লুটের টাকা কোথায় রেখেছে জন? বিস্মিত হয় গার্থা, কারণ জন সেরেফ একজন খেটে খাওয়া মানুষ। লুট ডাকাতি এসবের মধ্যে ও মোটেও নেই। ওদের কথার প্রতিবাদ করতেই ওদের চেহারা কঠোর হয়ে ওঠে। তারপর আর বাক্য ব্যয় না করে ওকে বেঁধে ফেলে বাঙ্কের পায়ার সাথে। সেই থেকে ওরা কেবল মদ খাচ্ছে আর ওর দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসছে। ভয় বুকটা হিম হয়ে আসছে গার্থার। মাথায় স্টেটশন পরা লোকটা অন্যজনের উদ্দেশ্যে বলল, আর শুধু মুখের কথায় কাজ হবে না, তাই না? চিন্তিত ভঙ্গিতে আলফ নামের লোকটা বলল, আমার তো তাই মনে হচ্ছে ডাচ, তবে ঝুকরিটা খাসা। হ্যাঁ হ্যাঁ করে হাসল ডাচ। ওর চোখে কামনা মদির দৃষ্টি। গতরে হাত পড়লে কথা বলতেও পারে। তাই হোক তাহলে। শরীরটাও বড় আনচান করছে ওকে দেখার পর থেকে। উঠে দাঁড়ালো দুজনেই একসঙ্গে। গার্থা আতঙ্কে আরো সিটিয়ে গেল, কিন্তু নড়াচড়ার উপায় নেই। বাধা যে দেবে তাও হবার নয়। তাছাড়া শক্তিশালী দুজন পুরুষের সঙ্গে সে পেরে উঠবে কিভাবে? এ সময় যদি জন এসে পড়ত, কিন্তু ও জানে এখন জন আসবে না। ফিরতে ফিরতে দুপুর। এরই মধ্যে যা সর্বনাশ হবার হয়েই যাবে। গার্থার সামনে এসে দাঁড়িয়েছে ওরা দুজন, চোখে নগ্ন লালসা। অনুনয় ভরা দৃষ্টিতে চাইল ওদের উদ্দেশ্যে। গার্থা বলল, জনের সাথে তোমাদের কোনো যদি গন্ডগোল থাকে, তার জন্য আমি শাস্তি পাবো কেন? আমার কোনো ক্ষতি করো না, দোহাই তোমাদের। তা তো আর হয় না সুন্দরী। শুধু হাতে ফিরে যেতে পারি না আমরা। আর কিছু না হোক একটু আনন্দ লুটে নিয়ে যেতে দোষ কি? দোহাই তোমাদের। আমাদের দয়া টয়া নেই সুন্দরী। দয়া করলে আনন্দ পাবো কোথায়? জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে বলল আলফ। ব্লাউজের সামনের দিকে গলার কাছটা মুঠো করে ধরল ডাচ। একটা হ্যাঁচকা টান দিল। পরপর করে ছিঁড়ে নেমে এলো ব্লাউজ। ফর্সা উন্নত স্তন দুটো উন্মুক্ত হয়ে পড়ল মুহূর্তেই। ডাচের টানের ধাক্কায় থরথর করে কাঁপছে উঁচু স্তন দুটো। সম্মোহিতের মতো ওদিকে চেয়ে আছে ডাচ।
হাঁটু গেড়ে বসে আছে ও গার্থার পাশে। এটা আর থাকে কেন বলি আলফ এক টান মেরে স্কার্টটা খুলে ফেলল। স্কার্টের কোমরে ইলাস্টিক থাকায় ওটা আর ছেঁড়ার প্রয়োজন পড়ল না। পা দুটো গুটিয়ে বুকের কাছে নিয়ে এলো গার্থা লজ্জা ঢাকার জন্য, কিন্তু পারল না। এক থাবা মেরে হাঁটু দুটো দুদিকে সরিয়ে দিল আলফ। চমক ভাঙল ডাচে, বলে উঠল, থামো, প্রথমে আমি। শ্রাগ করল আলফ। ঠিক আছে, তুমি আগে, তারপর আমি, তারপর তুমি, তারপর। নিজের প্যান্টের বেলটা খুলে ফেলে গার্থার নগ্ন যৌবনের ওপর ঝাঁপিয়ে পড়ল ডাচ। চিৎকার করে উঠল গার্থা, কিন্তু কিছুক্ষণ পর দুই উন্মত্ত পুরুষের উন্মত্ততা ছাড়া আর কিছুই রইল না ঘরের ভেতর। কেবিনে কিছু একটা গোলমাল আছে নিশ্চয়ই, জন ওয়েব ভাবছে এগোতে এগোতে। ওর প্রিয় ঘোড়া সোরেলের পিঠে চেপে আসছে জন ওয়েব। এখন কেবিন থেকে বড়জোর 100 গজ দূরে আছে ও। কেবিনের বাইরের দিকে রং নেই, রোদ জ্বলা চেহারা ওটা। সূর্য মধ্য গগন থেকে খানিকটা ঢলে পড়েছে পশ্চিমে। জন ওয়েবের পিঠে অকৃপণ ভাবে ঢালছে সূর্য তার খরতাপ। পুড়ে কয়লা হবার জোগাড়। কেবিনের বাইরে কোনো আলামত নেই। সকালে যেরকম দেখে গেছে ঠিক সেরকমই দেখাচ্ছে এখনো, কিন্তু কেমন যেন অস্বস্তি চেপে বসেছে ওর মনের ওপর। এখন কিচেনের চিমনি থেকে ধোঁয়া ওঠার কথা, কিন্তু উঠছে না। তাছাড়া গেটটাও খোলা। গার্থার তো এতটা অসাবধানী হবার কথা নয়। বাইরে কোথাও গেছে নাকি? ওর ছায়াটাও তো দেখা যাচ্ছে না। গার্থাকে না চিনলে হয়তো জনের মনে এত সংশয় দেখা দিত না, কিন্তু ও জানে গার্থা বেশ সাবধানী মেয়ে। 7-5 ভাবতে ভাবতে জন ওয়েব ওর ঘোড়া নিয়ে থেমে দাঁড়িয়ে পড়েছিল। ঘোড়ার পেটে টোকা দিল পা দিয়ে আস্তে আস্তে করে, আবার এগোলো ওটা কেবিনের দিকে। আঙিনায় ও প্রবেশ করল। কেবিনের সামনে এসে থামলো জন। আস্তে করে নামলো ঘোড়া থেকে, নিঃশব্দে। স্ক্যাবার্ড থেকে টান দিয়ে বের করলো উইনচেস্টার রাইফেল। হাতে রাইফেলের ওজন অনুভব করে মনে খানিকটা স্বস্তি ও ফিরে পেল। চেম্বারে একটা বুলেট এনে রাইফেলটাকে গুলি করার পজিশনে রাখলো। কেবিনের দরজার দিকে এগোতে এগোতে ডাকলো, গার্থা। নিস্তব্ধতার মধ্যে বড় জোর শোনালো ওর ডাক। ভেতর থেকে কাতরানোর শব্দ ভেসে এলো জনের ডাকের জবাবে। আর বিলম্ব না করে ছুট লাগালো ও কেবিনের দরজার উদ্দেশ্যে। ঘরে ঢুকে থমকে দাঁড়ালো। রক্তের নদীর ওপর পড়ে আছে গার্থার দেহ, প্রায় নিষ্পন্দ বলা চলে ওকে। কেবল কণ্ঠ থেকে বেরিয়ে আসছে ক্ষীণ আর্তনাদ। 2 হাত দড়ি দিয়ে বাঁধা দুদিকে। পরনে ওর এক টুকরো কাপড়ও নেই। সারা দেহ ক্ষতবিক্ষত, কেউ যেন ছোড়া দিয়ে মোরব্বার মতো কেচেছে। ও জেসাস! আর্তনাদ করে উঠল জন। ভাইয়া, ভাইয়া, তুমি এসেছো? ক্ষীণ স্বরে কথা বলে উঠল গার্থা। চোখ দুটো ওর বোঝা। তীব্র ব্যথায় ওর সুন্দর মুখটা কুঁচকে গেছে। হাঁটু গেড়ে বসে পড়ল জন ওর পাশে। কাছ থেকে গার্থার স্কার্টের ছেঁড়া এক টুকরো নিয়ে ঢেকে নিল গার্থার কোমর থেকে নিচের দিকটুকু। দাঁতে দাঁত চেপে জন নিজেকে সামলানোর চেষ্টা করছে। ওর কণ্ঠে হাহাকার ফুটে উঠল। কে কে করেছে এই কাণ্ড গার্থা? চিনি না ওদের। অনেক কষ্টে বলতে লাগলো গার্থা। তবে নাম শুনেছি। একজনের নাম আলফ, অন্যজন ডাচ। ঘরে ঢুকেই ওরা প্রথমে তোমার কথা জিজ্ঞেস করলো, তারপর দুজনে পশুর মতো ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। থেমে থেমে উচ্চারণ করছে গার্থা। পালা করে কয়েকবার ওদের পাশবিক খিদে মেটানোর পর ওরা ছুরি দিয়ে ইচ্ছে মতো টার্গেট প্র্যাকটিস করেছে আমার ওপর। ও আর পারি না ভাইয়া, আমি আর বাঁচবো না, কিন্তু তুমি এর প্রতিশোধ নিও প্লিজ। প্রতিজ্ঞায় কঠোর হয়ে উঠল জনের মুখ। অবশ্যই প্রতিশোধ নেব গার্থা, তবে তুমি মরবে না, বাঁচবে। কথাটা কেমন যেন অর্থহীন শোনালো ওর নিজের কাছে, কারণ ও ভালো করেই জানে এরকম ক্ষতবিক্ষত হওয়ার পর বাঁচানো অসম্ভব। দীর্ঘক্ষণ থেকে রক্তপাতের ফলে ওর জীবনী শক্তি ক্ষয়ে যাচ্ছে। গার্থার মাথাটা ও কোলের উপর তুলে নিল। তার আগেই দড়ি দুটো কেটে দিয়েছে। জনের কোলে মাথা রাখার পর গার্থার মুখে তৃপ্তির হাসি ফুটল ক্ষণিকের জন্য।
তারপর ওর মাথা ঢলে পড়ল। পরদিন সকাল, কেবিনের কাছে একটা ঢালে গার্থাকে কবর দিয়ে জন ওয়েব রওনা হলো সুইট ক্রিকের দিকে। প্রয়োজনীয় কাপড় চোপড় এবং অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়েছে ও। প্রয়োজনে পৃথিবীর ও প্রান্ত পর্যন্ত ধাওয়া করবে গার্থার খুনিদের ধরার জন্য। আগন্তুক দুজন সুইট ক্রিকের লোক নয়, হলে গার্থা চিনতে পারত। সেরিফের কাছে হয়তো কোনো সন্ধান পাওয়া যেতে পারে, কিন্তু পাওয়া গেল না। সেরিফের সাথে ওরকম কোনো লোকের দেখাই হয়নি। সেলুনে গিয়ে খোঁজ নিয়ে আশাবাদী হয়ে উঠল জন। বারকেপার জানালো গতকালই এসেছিল লোক দুটো। জনের কেবিন কোন দিকে তাও জিজ্ঞেস করেছিল ওরা। লোক দুটো ওয়ামিং এলাকার গ্রেজ শহর থেকে এসেছিল বলে জানায়। একথা জানার পর জন আর সময় নষ্ট করেনি, দ্রুত রওনা হয়েছে ওয়ামিং অঞ্চলের দিকে। সুইট ক্রিক থেকে ওয়ামিং এর গ্রেজ শহর বেশ দূরে। এই দীর্ঘ পথ চলার পর জন বুকে প্রতিশোধের আগুন নিয়ে পৌঁছালো গ্রেজে। পিঙ্ক লেভি গ্রেজের সবচাইতে ব্যস্ত সেলুন। জন ওয়েব ধীরে ধীরে ঢুকলো ওতে। ঘোড়াটা বাইরের হিচড়েলে বেঁধে রেখে এসেছে ও। এখনো পর্যন্ত গার্থার হত্যাকারীর কোনো হদিশ পায়নি। গ্রেজে এসে থাকলে অনেক আগেই এসেছে ওরা। সুইট ক্রিকের বারকিপারের কাছে পাওয়া ওদের চেহারার বর্ণনা এবং গার্থার কাছে পাওয়া নাম দুটো ছাড়া আর কোনো সম্বল নেই জনের কাছে। তবে যে করে হোক ওদের খুঁজে বের করতেই হবে। এরকম নানা কিছু ভাবতে ভাবতে জন বার থেকে হুইস্কি নিল। গ্লাসটা নিয়ে একটা টেবিলের উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালো। সেলুনের দরজায় দাঁড়িয়ে একটা লোক, ছুঁচালো চেহারা, চোখে পাগলের মতো দৃষ্টি। ডাচের চেহারার বর্ণনা দিতে গিয়ে সুইট ক্রিকের বারকিপার এরকম চেহারার কথাই বলেছিল। লোকটার ডান হাত ডান উরুর সাথে বাঁধা হোলস্টারের কাছাকাছি রয়েছে। আমার নাম ডাচ। লোকটা জনের চোখের দিকে চেয়ে বলল শান্ত কণ্ঠে। শুনলাম আমাকে খুঁজছো নাকি তুমি? সাবধান হলো জন, বলল, হ্যাঁ তোমাকে খুঁজছি, আমার বোনের মৃত্যুর ব্যাপারে তোমার সাথে আলাপ করার জন্য। তাই নাকি? খ্যাক খ্যাক করে হাসলো ডাচ। ওর হাত চলে গেছে হোলস্টারের ওপর, রিভলভারের বাটে। ও ব্যাপারে আবার আলাপ কিসে? যাকগে, এখনই তোমার কৌতূহল মিটিয়ে দিচ্ছি। একই সঙ্গে কয়েকটা ঘটনা ঘটে গেল মুহূর্তের মধ্যে। জনের হাত থেকে হুইস্কির গ্লাস খসে পড়েছে মেঝের ওপর। এরই মধ্যে সেলুনে গভীর নিস্তব্ধতা নেমে এসেছিল। গ্লাস ভাঙার শব্দে আবার সবকিছু জীবন্ত হয়ে উঠল মুহূর্তে। গ্লাসটা ছেড়েই জন ঝাঁপ দিয়ে পড়ল বাঁ দিকে, কিন্তু তার আগেই গর্জে উঠেছে রিভলভার। বগলের কাছে শার্টের আস্তিনে টান পড়ল, কিন্তু ওদিকে কেয়ার করল না জন। ঝাঁপ দিয়ে পড়েই দ্রুত দুটো গড়ান খেল। এরই মধ্যে ওর হাতেও রিভলভার চলে এসেছে। শুয়ে শুয়ে গুলি চালালো জন। একটা গুলি ডাচের কপালে তৃতীয় নয়ন তৈরি করেছে, অন্য গুলি লেগেছে বুকে, ঠিক হৃৎপিণ্ডের ওপর। জনের কাছে এতটা ক্ষিপ্র গতি আশা করেনিও, কিন্তু বিস্মিত হবার আগেই দড়াম করে আছড়ে পড়ল। খবরদার, আর কোনো গোলমাল নয়। বারকিপার বেরিয়ে এসেছে। ওর হাতে শটগান, সোজা জনের বুকের ওপর তাক করে আছে। রিভলভার ছেড়ে উঠে দাঁড়াও। জন বুঝল লোকটার দিকে রিভলভারের নল ঘোরাবার আগেই শটগানের .45 ক্যালিবারের গুলি ওর বুক ছাঁচড়া করে দেবে, তাই কোনো রকম ঝুঁকি নিল না ও। রিভলভার মেঝের ওপর ফেলে দিয়ে একান্ত বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো। দুহাত ঘাড়ের কাছাকাছি, আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে ধরল। জন বলে উঠল বারকিপারের উদ্দেশ্যে, দেখো, আমার কোনো দোষ নেই, ওই প্রথম গুলি চালিয়েছে, তুমিও দেখেছো নিশ্চয়ই। ওসব কথা আইনের লোকেদের বলো। বারকিপার বলল শান্ত কণ্ঠে। হাতে শটগান এক চুলো নড়ছে না। সেলুনের বাইরে রাস্তায় বেশ কিছু পদধ্বনি শোনা যাচ্ছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটে আসছে সবাই। দড়াম করে খুলে গেল দরজা। দীর্ঘ দেহ বৃষস্কন্ধ এক লোক প্রবেশ করলো সেলুনে। পেছনে পেছনে আরো কয়েকজন। জন দেখল সামনের লোকটির বুকে কোটের পকেটের ওপরে ব্যাজ, সেরিফ। জন বলল, সেরিফ, আমি স্রেফ আত্মরক্ষার প্রয়োজনেই। থামো, চলো এখন, কোনো ঝামেলা নয়, পরে শুনবো তোমার অজুহাত। শ্রাগ করল জন। সেরিফ মেঝে থেকে রিভলভারটা তুলে নিল, চলতে নির্দেশ দিল জনকে চোখের ইশারায়।
খুব ভোরে অন্ধকার থাকতেই ঘুম ভেঙে গেল জন ওয়েবের। উঠে দেখল সেলের ভেতর ঘুমিয়েছিল। সারা গায়ে এবং মাথায় তীব্র ব্যথা। উঠে বসতেই ব্যথায় মুখ কুঁচকে গেল ওর। মনে পড়ল সেলুন থেকে বের হবার সময় কে যেন পিছন থেকে মাথায় আঘাত করেছিল। তারপর আর কিছুই মনে নেই। সেল করিডরে একটা লণ্ঠন মিটমিট করে আলো বিলিয়ে যাচ্ছে, কোনো জানলা দেখতে পাচ্ছে না। সুতরাং পালানোর চিন্তা করাও বৃথা। ডেপুটি শেরিফ এসে জানিয়ে গেল শেরিফ কোয়ার্ড ওর সঙ্গে কথা বলতে আসবে কিছুক্ষণের মধ্যেই। খালি হাতে দ্রুত কয়েকটা ব্যায়াম করে নিল, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন করার জন্য। খুব একটা সময় পেল না জন। কিছুক্ষণের মধ্যেই শেরিফ মার্শাল কোয়ার্ড হাজির হলো। শেরিফের পিছনে ফ্রক কোট পরা আরেকটা লোক, তবে ওর চেহারা দেখা যাচ্ছে না। কি অপরাধ স্বীকার করতে রাজি আছো? প্রশ্ন করল শেরিফ। কিসের অপরাধ? আমি আত্মরক্ষার জন্যই বাধ্য হয়েছি খুন করতে। আত্মরক্ষার জন্য নিরীহ নিরস্ত্র লোকটাকে খুন করে ফেললে? নিরস্ত্র? নিরীহ? কি বলছো তুমি? সবাই দেখেছে ঘটনাটা, অন্তত বারকিপার। রাখো বারকিপার, ওরা তোমার সাক্ষী নয়, আমার। সুতরাং আমি যা বলছি তাই হবে। জন স্পষ্ট বুঝতে পারছে ষড়যন্ত্রে ফেঁসে যাচ্ছে ও। পুরো ঘটনাটাই সুপরিকল্পিত। খুব ঝামেলায় পড়ে গেছো তুমি আগন্তুক, বলল শেরিফের সঙ্গে লোকটা। এবার এগিয়ে শেরিফের পাশে এসে দাঁড়িয়েছে। আপনি কে? তাড়াহুড়ো করে শেরিফ বলল, উনি মিস্টার জ্যাকব, বো জ্যাকব, অত্যন্ত সম্মানী লোক। আমি আমার পরিচয় দিচ্ছি মার্শাল। গ্রেজের পশ্চিমে বিস্তৃত র্যাঞ্চ ফ্ল্যাশ ডায়মন্ডের মালিক আমি। কোনো কথা বলল না জন। সোজা জ্যাকবের চোখের দিকে চেয়ে রয়েছে ও দৃষ্টির সামনে অস্বস্তি বোধ করতে লাগলেন জ্যাকব। দ্রুত বলে উঠলেন, আমার যথেষ্ট ক্ষমতা আছে। তাতে আমার কি? আমরা একে অন্যের সাহায্যে লাগতে পারি, তাই নাকি? এবার শেরিফের দিকে ফিরলেন জ্যাকব। ওকে বললেন, মার্শাল তুমি এখন যেতে পারো, আমি ওর সাথে একটু গোপনে কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে মিস্টার জ্যাকব, আমি যাচ্ছি, ওর সাথে কথা বলে চলে আসবেন আপনি। চলে গেল শেরিফ সেল ব্লক থেকে। দেখো, সিবারের সাথে আমার বিরোধ আছে। আমার পাশাপাশি এই র্যাঞ্চের মালিক কুনরাড। কি নাম বললেন? শীত দ্বারা সোজা হয়ে গেছে ওর। কুনরাড? কেন, চিনতে পারছো নাকি? ভিস কুনরাড আর আলফ কুনরাড দুই ভাই। জনের মুখের ভাব পরিবর্তিত হতে দেখে আরো অবাক হলেন জ্যাকব। আলফ কুনরাডের সাথে আমারও একটা হিসাব আছে, ওটা চুকিয়ে ফেলতে হবে। মুখমণ্ডল কঠোর হয়ে উঠেছে জনের। প্রতিশোধের আগুন জ্বলছে ওর দু চোখে। আলফের সাথে তোমার কি ব্যাপার? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। যাকগে, আমার সাথে কথা হচ্ছে, তোমার সাথে একটা চুক্তিতে উপনীত হতে চাই। সেলের ভেতর থেকে আমি শুধু আপনার কথা শুনতেই পারি, কোনো কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে সেল থেকে বের করার ব্যাপারটা আমার উপরই ছেড়ে দাও, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, বলুন। শুনেছি তুমি মারাত্মক একজন গান ফাইটার। তোমার মতো একজন গান ফাইটার খুঁজছি আমি অনেক দিন থেকেই। আমার র্যাঞ্চের লোকদের মধ্যে ইদানিং সাহসের যথেষ্ট অভাব লক্ষ্য করছি। তুমি কাজ করবে আমার সাথে? একটু ভাবল জন। এই সময় জ্যাকব অনিশ্চয়তার দোলায় দুলতে লাগলেন। অবশেষে জন বলল, ঠিক আছে, আমি রাজি। হাফ ছেড়ে বাঁচলেন যেন বো জ্যাকব। খুশি হয়ে বললেন, আমি যাই, শেরিফের সাথে কথা বলে আসি। জন ভাবছে আবার না জানি কোন ঝামেলায় পড়া গেল। বোনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে ডাচকে খুন করেছে ও। এবার বাকি রইল আলফ। ওর কাছাকাছিও পৌঁছে যাচ্ছে ও শিগগিরই। গ্রেজের আরেকটা সেলুনের নাম অক্সিডেন্টাল। একই দিনে সন্ধ্যায় জন ওয়েব আর বো জ্যাকব বসে আছে অক্সিডেন্টালের বারে। তুমুল হট্টগোল আর লোকজনের ভিড়ে ক্লান্ত গোটা সেলুন। দেওয়াল পিছনে নিয়ে বসে আছে ওরা দুজনেই। সামনের টেবিলে দুটো খালি গ্লাস এবং একটা জগ। জগটা খালি দেখে একজন সুন্দরী বারমেড ছুটে এলো, দেহে সাগরের উত্তাল তরঙ্গ নিয়ে। পরনে পোশাক খুবই সংক্ষিপ্ত, ছোট একটা ব্লাউজ, খাটো স্কার্ট,
স্কার্টের ঝুল কোমরের নিচে নিতম্ব পুরোটা ছাড়িয়ে যেতে পারেনি। টেবিলের সামনে এসে ঝুঁকে দাঁড়িয়েছে ও। ব্লাউজের সংক্ষিপ্ত বাঁধন থেকে স্তন দুটো লাফিয়ে বেরিয়ে আসার জোগাড়। আর কিছু লাগবে? মুখে কামাতুর হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো। বো জ্যাকব বললেন, না এখন আর না, আমাদের জরুরি কিছু কথাবার্তা আছে, সেগুলো সেরে নি তারপর। ঠিক আছে। মেয়েটি চলে গেল। বো জ্যাকব জনের উদ্দেশ্যে বললেন, তাহলে তোমার সাথে কথাবার্তা পাকা হয়ে গেল, তুমি কাজ করছো। আমার র্যাঞ্চের হয়ে আর কোনো কথা? না, আর কোনো কথা নেই। তবে বার কাউন্টারের ওদিক থেকে কয়েকটি মেয়ে তাকিয়ে রয়েছে আমাদের টেবিলের দিকে, খুব সুবিধাজনক মনে হচ্ছে না আমার। ওদিক থেকে চোখ ফিরিয়ে জ্যাকব বললেন, ঘাবড়াচ্ছ কেন? ওরা তো স্রেফ মেয়ে মানুষ। এই লুসি, এদিকে এসো। বাড়ির সবচেয়ে দীর্ঘ কায়া মেয়েটি টলমল পায়ে এগিয়ে এলো ওদের টেবিলের দিকে। ওদের সামনে টেবিলের ওপর দু হাতে ভর দিয়ে লুসি নামের মেয়েটি ঝুঁকে দাঁড়ালো। ওর গাউনের বড় করে করে কাটা গলার ভেতর স্তনের খাড়াইয়ের মধ্যে দেখা গেল গভীর উপত্যকা, ভেতরের অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। ওদিকে লোলুপ দৃষ্টি মেলে চেয়ে আছেন জ্যাকব। লুসিকে জ্যাকব জিজ্ঞেস করলেন, ব্যস্ত নাকি? না, কেন? চলো তাহলে যাওয়া যাক, রাতটা একসাথেই কাটাই। লুসির উদ্দেশ্যে কথা কটা বলে দাঁড়ালেন জ্যাকব। জনের উদ্দেশ্যে বললেন, তোমার জন্য ওপরে একটা রুম ঠিক করা আছে, গিয়ে বিশ্রাম নাও, কেমন? ঠিক আছে, আমিও যাচ্ছি এখনই। জ্যাকবদের পিছু পিছু এসে জন কাউন্টার থেকে রুমের চাবি নিল। ওর জিনিসপত্র আগেই পৌঁছে দেওয়া হয়েছে রুমে। অক্সিডেন্টালের নিচতলায় বার, কিচেন ইত্যাদি, আর ওপরে সারসার রুম। ঘরের দরজা বন্ধ করে কয়েক মিনিটের মধ্যেই জন সম্পূর্ণ নগ্ন হয়ে গেল। বিছানার দিকে পা বাড়িয়েছে মাত্র, এমন সময় নখ হলো দরজায়। ঝট করে চেয়ারের সাথে ঝোলানো হোলস্টার থেকে রিভলভারটা তুলে নিল। দরজার দিকে রিভলভার তাক করে জিজ্ঞেস করলো, কে ওখানে? আমি, রাউলা। এগিয়ে আস্তে করে খিলটা খুলে আবার পিছিয়ে গেল। হাতের রিভলভার তেমনি চেয়ে আছে দরজার দিকে। হাঁকলো জন, দরজা খোলাই আছে, ভিতরে এসো। ক্যাচকুচ শব্দ করে দরজার পাল্লা ফাঁক হলো। একজন মানুষ গলবার জন্য যথেষ্ট। করিডোরের আলোয় রাউলাকে দেখা যাচ্ছে স্পষ্ট। নিচু গলায়ও বলল, হেই, আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাকে, তাড়াতাড়ি ভিতরে এসো আর দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগানোর শব্দ হলো খুট করে। ছিটকিনিও লাগিয়ে দিল রাউলা, আঁকড়ে ধরল ওকে। হে কি জন, একেবারে নগ্ন যে। ঘুমোতে যাচ্ছিলাম। আমাকে নেবে না? অনেকদিন পর দেখা আমাদের। হ্যাঁ, অনেকদিন পর এলাম গ্রেজে। যাকগে, তুমি তো কোনোদিনও আমার অনুমতি চাইতে না, আজ হলো কি? রাউলার দেহের কাঁপন অনুভব করছে জন নিজের দেহে। ওর সিল্ক গাউনের এখানে ওখানে কয়েকটা টান দিল জন, অন্ধকারের মধ্যেই ঠাহুর করে করে। ছপাত করে পায়ের কাছে পড়ে গেল ওটা। এখন দুজনের পরনে আর একটা সুতোও নেই। বিছানার দিকে ওকে আকর্ষণ করলো জন। এরপর অন্ধকারের মধ্যে দুজনের ভারী নিঃশ্বাস। শেষে পরিতৃপ্তির আনন্দ ধ্বনি এলো রাউলার কণ্ঠ থেকে। বেশ কিছুক্ষণ ধরে পাশাপাশি শুয়ে রয়েছে ওরা। প্রথম উত্তেজনার ধকল কাটাচ্ছে ওরা। জন রাউলার নগ্ন দেহ আবার টেনে নিল বুকের মাঝে। এখন রাউলার দেহে আর সাড়া নেই, তবুও জনের কোমরের ওপর তুলে দিল রাউলা ওর ডান পা। প্রায় 3 বছর পর দেখা তোমার সাথে, তাই না জন? সেই ডেট উঠে শেষ দেখা হয়েছিল আমাদের। তাই তো, এতদিন কি করছিলে? কি আর করব, স্রেফ তোমার অপেক্ষায় দিন গুনছিলাম। জন বুঝলো প্রশ্ন পাশ কাটিয়ে যাচ্ছে ওর এক সময়ের প্রেমিকা রাউলা। জিজ্ঞেস করলো আবার, আমি এখানে কি করে জানলে? নিচে বাড়ি দেখেছিলাম তোমাকে ভিড়ের মধ্যে, তারপর কাউন্টারে জিজ্ঞেস করে জানলাম তুমি কোথায় আছো। রাউলার হাতের বাঁধন খুলে উঠে বসলো জন। ল্যাম্পটা জ্বালালো টেবিলের উপর। বিছানার মাথার কাছেই টেবিল। ঘর আলোকিত হলো। দুজনের কেউই লজ্জা পেল না নিজেদের নগ্নতায়। একটা সিগারেট রাউলাকে দিয়ে আরেকটা জন নিজে ধরালো। বো জ্যাকবের সাথে পরিচয় হলো কি করে?
পিঙ্ক লেডির ঘটনায় আমাকে ধরেছিল সেরি। জ্যাকব আমাকে জেল থেকে ছাড়িয়ে আনে, বিনিময়ে আমাকে ওর সাথে কাজ করার প্রস্তাব দেয়। তাই ও পিঙ্ক নেভির নায়ক তাহলে তুমি? ডাচকে মেরেছো তুমি? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? বাতাসে কথা ভেসে বেড়ায়। আচ্ছা, ডাচকে মারলে কেন? বিশেষ কোনো কারণ কি? এর জবাব পরে পাবে তুমি রাওলা, এখন এ সম্পর্কে কথা বলার সময় নয়। শুধু বলতে পারি আমার বুকের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছে দাউ দাউ করে। কদিন আছো এখানে? কালই যাব জ্যাকবের র্যাঞ্চে। ও বলেছে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখে নিতে। নাস্তার পর 3 কাপ কফি খেয়েছে জনওয়ে। চতুর্থ কাপে চুমুক দেওয়ার সময় উপস্থিত হলেন বো জ্যাকব। ক্লান্ত অবসন্ন দেখাচ্ছে ওকে। জনের সামনে চেয়ারে এসে ধপ করে বসে পড়লেন। কটা বাজে? 10টা। সর্বনাশ, যাব কি করে? সূর্য তো এখন একেবারে মাথার উপর। এদিকে মাথার ব্যথায় প্রাণ বের হয়ে যাচ্ছে। শীতল কণ্ঠে জন বলল, তাহলে আজ সকালে ফ্ল্যাশ ডায়মন্ডে যাবার যে পরিকল্পনা ছিল ওটা বাদ হয়ে যাচ্ছে? না না, তা কেন, যেতেই হবে আমাদের। কফি দিতে বলল জ্যাকব ওয়েট্রেসকে। সেলুনের ভেতরটাও বেশ স্তব্ধ হয়ে উঠেছে ইতিমধ্যেই। বাইরে সূর্য অকৃপণ হাতে উত্তাপ ঢেলে চলেছে। ওদের যাত্রাপথ বেশ কষ্টকরই হবে। জনের দিকে চেয়ে চোখ মটকালেন জ্যাকব। কাল রাতটা ভালোই কেটেছে তোমার, তাই না? আপনি জানলেন কি করে? এই সেলুনে প্রাইভেসি বলে কিছু নেই। আরে রাগ করো না, লুসির কাছে কোনো কথাই গোপন থাকে না। আসলে এই সেলুনে কর্মরত সবকটি মেয়ের প্রধান হলো লুসি। তোমার মনে আছে নিশ্চয়ই, ওর সাথে রাত কাটিয়েছি আমি। যাই বলো, বয়স হলেও লুসির মতো একটি মেয়েও এখানে নেই। যার যা পছন্দ। ভালোই বলেছ। যাক, আর কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাব আমরা। গ্রেড ছেড়ে খানিকটা সামনে এগোতেই সবুজ হয়ে গেল। এখন সামনে শুধু রুক্ষ পাথরে ভূমি, কোথাও নিচু কোথাও উঁচু। জন আর জ্যাকবের সঙ্গে আরেকজন যোগ দিয়েছে রওনা হবার সময়। ওর নাম সিম, জ্যাকবের র্যাঞ্চের লোক। জ্যাকব সিমের সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছে। জন আর জ্যাকব পাশাপাশি চলছে ট্রেল ধরে, পেছনে সিম। অনেক দূরে পাশাপাশি বেশ কয়েকটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে আবছাভাবে। ওগুলোর পেছনে জ্যাকবের ফ্ল্যাশ ডায়মন্ড, আর ওটার প্রায় পাশাপাশি কুনরডদের সিবার। দুটো রাঞ্চের মধ্যে দূরত্ব খুবই কম, আর তাই এদের বিরোধও লেগে রয়েছে সব সময়। গ্রেস থেকে ফ্ল্যাশ ডায়মন্ডের দূরত্ব প্রায় 40 মাইল বলে জানানো হয়েছে জনকে। যাত্রা শুরু করার আগে সিমের সাথে জ্যাকবের কি সব আলাপ হয়েছে। জনের কাছে কিছু একটা গোপন করে যাচ্ছে ওরা। অবশ্য তাতে জনের কিছুই যায় আসে না। ও জ্যাকবের দলে ফিরেছে শুধুমাত্র ওর বোনের হত্যার প্রতিশোধ নেবার সুবিধার জন্য। জ্যাকবের শক্তিও খানিকটা ব্যবহার করতে চায় কুনরডদের বিরুদ্ধে। ও এখন নিঃসন্দেহ সিবারের আলফ কুনরডই সেই লোক যে ডাচের সঙ্গে গিয়ে ওর বোনের ওপর অত্যাচার চালিয়েছিল। রাওলার সাথে আলাপ করে জেনেছে গ্রেজে আর কোনো আলফ নেই, তবে এর কোনো কারণও খুঁজে পাচ্ছে না, কারণ ডাচ বা আলফের সাথে কোনোদিনও ওর দেখা হয়নি। এসব 7-17 ভাবতে ভাবতে এগিয়ে চলেছে জনওয়ে। একটু আনমনা হয়ে পড়েছিল। জ্যাকবের ডাকে সচকিত হয়ে উঠল। সামনের ছোট পাথুরে পাহাড়টা দেখছো জন? খানিকটা দূরেই ট্রেলটা চলে গেছে একটা পাথুরে ছোট পাহাড় ঘুরে। মাথা ঝাঁকালো জন। আর ট্রেল ধরে যাব না আমরা, পাহাড়ের ওপর দিয়ে যাব আমরা, ওটা শর্টকাট হবে। কিন্তু পাহাড়টা বেশ খাড়া, আর পাহাড়ের উপর দিয়ে চলতে ঘোড়াগুলোরও বেশ কষ্ট হবে এরকম অবস্থায়। কথা শেষ করতে পারল না জন। সিম এগিয়ে এসেছে ওর পাশে, বলল, আমরা এ পথ দিয়ে বরাবর যাই। কেন? শর্টকাট হয় এদিক দিয়ে গেলে। আবছা একটা ট্রেল দেখা যাচ্ছে, এঁকে বেঁকে উঠে গেছে পাহাড়ের ওপর। কেমন একটা শঙ্কা ভর করছে জনের মনের ওপর। এই ট্রেলের আশেপাশে যে কেউ ওত পেতে থাকতে পারে। বড় বড় সব পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে আশেপাশে, সেই সঙ্গে গাছপালাও আছে। খুবই সাবধানে পথ বেয়ে উঠছে ওরা। কেন যেন মোটেও শঙ্কা মুক্ত হতে পারছেন জন। চূড়ার প্রায় কাছাকাছি এসে গেছে। ওপরের দিকে চোখ রাখার খুব একটা সুবিধে নেই, কারণ সারাক্ষণই সামনে কয়েক হাতের মধ্যে দৃষ্টি সীমাবদ্ধ রাখতে হচ্ছে।
হঠাৎ জ্যাকব চিৎকার করে উঠলেন, ওই ওই যে চূড়ার ওপর দেখা যাচ্ছে, জেসাস! শুধু চিৎকার করছেন জ্যাকব, হাত তুলে দেখাচ্ছেন চূড়ার দিকে। প্রায় একই সঙ্গে গর্জে উঠল একটা রাইফেল। লক্ষ্যহীন গুলি ওদের মাথার ওপর দিয়ে চলে গেল সাই করে। চূড়ার দিক থেকে এসেছে গুলি, সচকিত হয়ে উঠল ওরা। নিশ্চয়ই শত্রুপক্ষ আমবুশ করে আছে চূড়ার ওপর। ক্যাচকলে আটকা পড়ে গেছে ওরা, ওপরে যাওয়া যাবে না, নামাও যাবে না। তার চেয়ে বরং এখানেই একটা আড়াল বেছে নিয়ে শত্রুর মোকাবেলা করা ভালো। কিন্তু কজন আছে ওরা? 5 জন, 6 জন, না আরো বেশি? ঝট করে রিভলভার বের করে গুলি চালালো জন চূড়া লক্ষ্য করে। গুলিতে কারো কোনো ক্ষতি হবার কথা নয়, কিন্তু পজিশন নেওয়ার জন্য ওটা বাড়তি কিছু সময় পাইয়ে দেবে। এই পথ জনের একেবারে অচেনা, সুতরাং এগোনোর জন্য সিম বা জ্যাকবের ওপর নির্ভর করতেই হবে। ওপর থেকে আরেকটা রাইফেল গর্জে উঠল। জনের স্টেটসনটা উড়ে গেল মাথা থেকে। আর দেরি করলো না জন, ডাইভ দিয়ে পড়লো একটা পাথরের আড়ালে। তার আগে স্ক্যাবার্ড থেকে রাইফেলটা টেনে বের করে নিয়েছে। এদিকে ছুটে পালিয়ে গেল জনের সোরেল। আশেপাশে দেখছে জন, সিম ও জ্যাকবের সন্ধান করছে। চিৎকার দেওয়ার পর আর জ্যাকবকে পাশে দেখতে পায়নি। ও জ্যাকবকে দেখতে পেল শেষ পর্যন্ত। একটা অগভীর ট্রেঞ্চের মধ্যে শুয়ে আছেন জ্যাকব। প্রস্তুতির কাজে আড়াল চাইছেন উনি। ওপর থেকে এখন বিরতিহীনভাবে গুলি চালিয়ে যাচ্ছে শত্রুপক্ষ, কিন্তু জ্যাকব একেবারেই নিরাপদ স্থানে রয়েছেন। আশেপাশে গুলি লাগলেও ওর গায়ে গুলি আঁচড়ও কাটতে পারবে না। জ্যাকব হোলস্টার থেকে রিভলভার বের করলেন ধীরে ধীরে। তারপর ওপরের দিকে একটু মাথা উঁচু করে পরপর কয়েকটা গুলি চালালেন। মাথা ঝাঁকালো জনওয়ে। বো জ্যাকব দ্রুত 3 বার গুলি চালালেন। এক একটা গুলি এক এক দিকে গেল। এরকম ভাবে উদ্দেশ্যহীন গুলি কেউ চালাবে একথা জন ভাবতেও পারে না। হয় বো জ্যাকবের গুলি চালানোর দক্ষতা নেই, নয়তো ঘাবড়ে গেছেন উনি। চূড়ার ওপর থেকে রাইফেলের গর্জন বন্ধ হয়েছে কয়েক সেকেন্ড পর। রাইফেলের শব্দ থেকে জ্যাকবের মনে হয়েছে ওপরে বেশ কয়েকজন লোক আছে। আর এদিকে জন, জ্যাকব আর সিম ফাঁদে আটকা পড়ে গেছে। ওপরে রাইফেলের গর্জন থেমে থাকার অর্থ ওরা নতুন কোনো পরিকল্পনা আঁটছে। জ্যাকবের আরো ডানে একটা পাথরের আড়ালে রয়েছে সিম। পা দুটো টান টান করে রাইফেল বাগিয়ে বসে আছে জনওয়ে। যতদূর সম্ভব ওপরের দিকে চেয়ে রয়েছে ও। সিম গুলি চালালো এবার। সম্ভবত ওপরের দিকে আবছা ছায়ার মতো কিছু চোখে পড়েছে। এই সুযোগ গ্রহণ করলো জন। ডান হাতে উইনচেস্টার নিয়ে ছুট লাগালো ওপরের দিকে। কোমরের থেকে শরীরের ওপরের অংশ সামনের দিকে ঝুঁকে আছে। সামনেই একটা ঢাল আছে, ওটার আড়ালে চলে যেতে পারলে আর কোনো চিন্তা নেই। কিন্তু শত্রুপক্ষের চোখে পড়ে গেল। এক ঝাঁক বুলেট ছুটে এলো, তবে তীর বেগে ছুটন্ত জনকে একটা বুলেটও ছুঁতে পারল না। এদিকে থেমে দাঁড়িয়ে যে গুলি চালাবে সে উপায়ও নেই জনের। অবশ্য উপর থেকে আসা সব গুলি ওর আগের অবস্থানগুলোতে আঘাত করেছে। আর একটু যেতে পারলেই আড়ালে চলে যাবে। গুড গুড, ওয়েব সাবধান! জ্যাকবের চিৎকার ভেসে এলো। বিদ্যুৎ খেলে গেল জনের দেহে। পলকের মধ্যেও ডাইভ দিয়ে বাঁ দিকে একটা পাথরের আড়ালে গিয়ে পড়ল, যেন আগে থেকেই ঠিক করা ছিল কি করবে এরকম পরিস্থিতিতে। পাথরের আড়ালে গিয়ে দেখলো ওর বাঁ দিক দিয়ে 3 শত্রু আসছে লাফাতে লাফাতে। ওরা চারদিকে ছড়িয়ে পড়েছে, সম্ভবত সব দিক দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে। জনের উইনচেস্টার থেকে গুলি ছুটল। সঙ্গে সঙ্গেই ও ক ক করে আরেকটা গুলি চেম্বারে নিয়ে নিল। প্রথম গুলি আঘাত এনেছে লিডারের বুকে। বাঁ হাতে ক্ষতস্থান চেপে ধরে লুটিয়ে পড়ল। আমি গেলাম! গগন বিদায়ী চিৎকার দিল লোকটা। এবার অন্য 2 জন লিডারকে টেনে নিয়ে আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে। নিচে থেকে জ্যাকবের উল্লাসধ্বনি শোনা গেল। দাঁড়াও বাছাধন, এবার পেয়েছি তোমাদের! গুলি চালাতে শুরু করলেন জ্যাকব। আতঙ্কিত হয়ে পড়ল। গুলিগুলো আঘাত করছে এসে ওর আশেপাশে। এভাবে গুলি চলতে থাকলে শত্রুপক্ষের বদলে জনই মারা পড়বে। শত্রুপক্ষ থেকে হঠাৎ করেই গুলি বন্ধ হয়ে গেল আবার। এই সুযোগে জ্যাকব ছুট লাগালেন জনের অবস্থান লক্ষ্য করে। আরো আতঙ্কিত বোধ করল জন। এবার জ্যাকবকেই সাবড়ে ফেলবে ওরা। ওর বাঁ দিকের শত্রুদের নিয়ে চিন্তা নেই, কারণ ওরা ওদের লিডারকে নিয়েই ব্যস্ত। ওপরের দিকে উইনচেস্টারের নল ফেরালো। জ্যাকবকে কভারিং ফায়ার দিতে হবে। গর্জে উঠতে লাগলো ওর রাইফেল। কোনো বিপদ ঘটার আগেই জ্যাকব এসে হুড়মুড় করে পড়লেন ওর গায়ের ওপর। রাইফেলের নল ওপরের দিকে উঠে গেল। আকাশের দিকে চলে গেল গুলি।
কি বোকার মতো কাজ কারবার করছেন আপনি? ধমকে উঠল জন। কেন? বেশ নিরাপদেই তো চলে এলাম তোমার কাছে। এখান থেকে সিমকে দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ ধরে ওদিক থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে না। জ্যাকবের চোখের উপর চোখ রেখে ধীর কণ্ঠে বলল জন, হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? অনেক কষ্টে হাসি গোপন করলো জন। মুখ ঘুরিয়ে একটু কড়া গলায় বলল, হ্যাটটা খুলে ফেলুন। কেন? হ্যাট দিয়ে কি করবে তুমি? জনের দৃষ্টি কঠোর হতে দেখে তাড়াতাড়ি হ্যাট খুলে ওর দিকে বাড়িয়ে দিলেন। জন ভাবছে ওপর থেকে বেশ কিছুক্ষণ কোনো সাদা শব্দ নেই। বাঁ দিকের ওরাও সরে পড়েছে বলেই মনে হচ্ছে। তাই একটু কৌশল অবলম্বন করার কথা ও ভাবল। উইনচেস্টারের নলে জ্যাকবের হ্যাট পরিয়ে দিয়ে উঁচু করে ধরল ওটা। দূর থেকে মনে হবে কেউ পাথরের ওপর দিয়ে উকি মেরে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। প্রতি মুহূর্তেই রাইফেলের গর্জন আশা করছে ও, কিন্তু না, কোনো রাইফেল গর্জে ওঠেনি। নেই, ওরা ভেগে গেছে। উল্লসিত স্বর জ্যাকবের, চলো তাহলে বেরিয়ে পড়া যাক। কিছুটা বিমূঢ় দেখাচ্ছে জনকে। চারদিক নিস্তব্ধ। এতে আশ্বস্ত হবার পরিবর্তে আরো বেশি শঙ্কিত হয়ে পড়ছে ও। ওর ধারণা শত্রুপক্ষ নিশ্চয়ই কোনো চক্রান্ত করছে। এবার নিজেই মাথা তুলল খুব সাবধানে। চারদিক ভালো করে দেখা দরকার। ওপরে কেমন যেন একটা শব্দ হচ্ছে। ওপরের দিকে চোখ ফেলে চমকে গেল জন। সময় নেই আর। জ্যাকব, লাফ দিয়ে সরে যান। মানে? এবার জন জ্যাকবকে নিয়েই ঝাঁপ দিল ডান দিকে। ওর হাতের রাইফেলটা উড়ে গিয়ে পড়ল প্রথমে, তারপর হুড়মুড় করে আছড়ে পড়ল দুজনেই। একই সঙ্গে বিশাল একটা পাথর এসে আছড়ে পড়ল ওদের আগের অবস্থানে। ধুলো ঝড় উঠল চারদিকে। ওদের আড়াল থেকে বের করার জন্য শত্রুপক্ষ অভিনব এই পদ্ধতি অবলম্বন করেছে। ওপর থেকে বড় বড় সব পাথর গড়িয়ে ফেলতে শুরু করেছে। জন চিৎকার করে সাবধান হতে বলল জ্যাকবকে, কিন্তু পাথর গড়িয়ে আসার শব্দে কোনো কিছু শুনতে পাননি উনি। পাল্টা চিৎকার করে জিজ্ঞেস করলেন, কি বলছো তুমি? আরো পাথর আসছে। দ্রুত জ্যাকবকে নিয়ে আরেকটা গড়ান খেয়ে সরে গেল জন। আরেকটা বড় পাথর গড়িয়ে গেল ওদের পাশ দিয়ে। আবারও ধুলোর মেঘ ঢেকে ফেললো ওদের। রাইফেলটা তোলার সময় পায়নি জন এই দফায়, ফলে রাইফেলের স্টক গুঁড়ো গুঁড়ো হয়ে গেল দ্বিতীয় পাথরের চাপে। এবার আরো একটু হতাশ বোধ করলো জন। রাইফেল হাতছাড়া হয়ে যাওয়ায় এখন ভরসা শুধু রিভলভার। জ্যাকবের কাছ থেকে সাহায্য পাবার আশা বৃথা। উনি দিশেহারা হয়ে পড়েছেন। পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ফ্যাল ফ্যাল করে দেখছেন চারদিকে। জ্যাকবের কান ধরে প্রবল এক ঝাঁকুনি দিল জন। চলুন, সরে পড়তে হবে এখান থেকে, নইলে ময়দা পেশা হয়ে যাব। তাহলে চলো ভেগে পড়ি। হতচকিত হয়ে পড়েছে জ্যাকব। না, ওরাও তাই চাইছে নিশ্চয়ই। আর আমরা ওদের ইচ্ছেতে বাদ সাধতে যাচ্ছি। কয়েক মুহূর্ত এখানেই কাটাবো, কারণ আমাদের সামনে মোটামুটি পাথরের আড়াল তৈরি হয়েছে। এরপর আমি ছুট লাগাবো ডান দিকে, সম্ভবত সিম দিকেই আছে। আপনি আমার পিছু পিছু ছুটবেন। গুলি চালাতে চালাতে রাস্তা ক্লিয়ার করে নেব। আর একটা কথা, ঘাবড়াবেন না। ঠিক আছে, তাই হবে। চাপা কণ্ঠে সম্মতি প্রকাশ করলেন জ্যাকব। পাথর গড়িয়ে আসা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। শত্রু দলে কতজন আছে সে সম্পর্কেই নিশ্চিত হতে পারছে না জন। তাছাড়া কি পরিকল্পনা আটছে ওরা তাও বোঝা যাচ্ছে না। এদিকে সিমেরও কোনো সারা শব্দ নেই। দাবার চালে যেন ওরা আটকা পড়ে গেছে। এখন মরিয়া হয়ে চাল দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। পাথরের আড়ালের জন্য ওপরের দিকটাও দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত ছুট লাগানোর সিদ্ধান্তই নিল জন ওয়েব। 1, 2, 3 এই বলে দৌড় দিল ও জ্যাকবের ডান হাত ওর বাঁ হাতে আঁকড়ে ধরে। ডান হাতে ওর উদ্যত রিভলভার। পাথরের আড়াল থেকে বেরিয়েই বুঝতে পারল ভুল হয়েছে, কিন্তু আর পিছিয়ে যাবারও সময় নেই। বিশাল দেহি এক লোক উড়ে এসে পড়েছে জ্যাকবের ওপর। জ্যাকব পড়লেন জনের ওপর। রিভলভার তোলারও সময় পায়নি জন। গড়াতে গড়াতে বেশ কিছু দূরে এসে খানিকটা সমতল জায়গায় ওরা থামল। ততক্ষণে আরো 4 জন এসে ওদের ঘিরে ফেলেছে। একজন হাতের রাইফেলটা উল্টো করে হকি স্টিক চালানোর মতো করে নামিয়ে আনল। উঠে বসতে যাচ্ছিল জন। দরম করে বাড়ি পড়তেই কাত হয়ে গেল একদিকে। রিভলভার হারিয়ে ফেলেছে গড়ানোর মধ্যেই। আরেকটা রাইফেলের বাট মাথার উপর নেমে এসে ঠকাস করে শব্দ তুলল।
নির্বিবাদে জ্ঞান হারালো জন। নিশ্চিত হবার জন্য ওর দুই উরুষ সংযোগস্থলে লাথি চালালো একজন, কিন্তু কোনো নরম চরণ নেই ওর। জ্যাকবকে নিয়ে মাথা ঘামাচ্ছে না ওরা। সূর্য এখন মধ্য গগনে, প্রচন্ড উত্তাপে চোখ মুখ সব জ্বলে যাচ্ছে। চোখ পিট পিট করে তাকালো জনওয়ে। প্রথমে মনে করতে পারল না কোথায় আছে এখন। নড়ে উঠতে গিয়ে ব্যথায় কাতরে উঠল। ঝট করে মনে পড়ে গেল সবকিছু। চোখ পিট পিট করে তাকালো চারদিকে। চোখের কোনা কুঁচকে আছে, ওরা কেউ নেই। পাশেই পড়ে রয়েছেন জ্যাকব। উঠে বসলো জন। গোটা শরীরে চাপচাপ ব্যথা। কপালে হাত বুলিয়ে দেখলেও একটা দিক গোল আলুর মতো ফুলে আছে। মাথার চুলে চিটচিট করছে রক্ত। দূরে একটা ন্যাড়া গাছের পাশে দাঁড়িয়ে আছে ওর সোরেল ও জ্যাকবের ডান। একটু খেয়াল করতে বুঝলো গাছের গুড়ির সাথে বাঁধা রয়েছে ঘোড়া দুটোর লাগাম। তাহলে কি ব্যাপার, ওরা শেষ পর্যন্ত না মেরেই চলে গেল কেন? আবার ঘোড়া দুটো যত্নের সাথে রেখে গেছে। সবকিছু বড় বেশি রহস্যাবৃত মনে হচ্ছে। কাঁধ ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। জ্যাকবের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। ওর একটা হাত তুলে নিল নিজের হাতে। জ্যাকবের ওপর বেশি মারধর পড়েনি, দেখেই বোঝা যায়। মনে হয় জনের ওপরই যেন ওদের রাগ বেশি ছিল। কেবল সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন জ্যাকব। ধীরে ধীরে হেঁটে গিয়ে স্যাডল ব্যাগ থেকে পানির ফ্লাস্কটা নিল। প্রথমে নিজের গলায় ঠেলে নিল কিছুটা। প্রখর তাপে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি পড়ায় কিছুটা আরাম বোধ করলো। হাতের তালুতে পানি নিয়ে কপাল ও মুছল ভালো করে। মুখ চোখে পানির ঝাপটা দিতেই নড়ে চড়ে উঠলেন জ্যাকব। জিভ বের করে ঠোঁটের কোনায় জমে থাকা জলের কণাগুলো চেটে নিলেন। চোখ মেললেন ধীরে ধীরে। জন ওর মুখের দিকে ঝুঁকে রয়েছে, চোখে ব্যগ্র দৃষ্টি। উঠে বসলেন জ্যাকব। কি ব্যাপার, ওরা কোথায়? বেঁচে আছে এখনো? বেঁচে আছি বলেই তো মনে হয়। ওরা বোধহয় আর নেই। তুমি মেরে তাড়িয়েছ ওদের? না না, ওরা নিজে থেকেই চলে গেছে। যাবার আগে আমাদের ঘোড়াগুলোও খুঁজে বের করে দিয়ে গেছে। মানে? চোখ কপালে উঠল জ্যাকবের। মানে জানি না, তবে এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলুন কেটে পড়ি, নইলে আবারও বিপদ হতে পারে। তাই চলো। এবার মাটিতে উঠে বসলেন জ্যাকব। ঘোড়ায় চড়ার আগে 2 ঢোক জল খেয়ে নিলেন। সন্ধে হয় হয় প্রায়। পাহাড়ের খাঁজে খাঁজে সন্ধ্যের অন্ধকার ঝাঁকিয়ে বসতে পারেনি। তবে আলো আঁধারির খেলা চলছে চারদিকে। বিশাল গোল থালার মতো সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দূর পর্বত শ্রেণীর আড়ালে। শেষবারের মতো পাহাড়ের ওপর দিয়ে সূর্য উঁকি মেরে দেখতে চাইছে যেন বিশ্বটাকে। জনওয়েব একটু ঘুরে দেখতে বেরিয়েছে জ্যাকবের র্যাঞ্চের সীমানা। ঘণ্টাখানেক আগেই পৌঁছেছে ফ্ল্যাশ ডায়মন্ড র্যাঞ্চে। মুখ হাত ধুয়ে সামান্য খাবার খেয়ে নিয়ে ও বেরিয়ে পড়েছে। তার আগেই অবশ্য জ্যাকব জনকে আরেকটা উইনচেস্টার রাইফেল এবং একটা কোল্ড রিভলভার উপহার দিয়েছেন। জন ওর পূর্বের দুটোই হারিয়েছে পাহাড়ের এই যুদ্ধে। ঘুরতে ঘুরতে একটা পুকুর দেখতে পেল। একটু একটু অন্ধকার নেমেছে পুকুরের বুকে। দূর থেকে ঠিক দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে কারা যেন দাপাদাপি করছে জলের মধ্যে। কোনো বন্য জন্তু হবে বোধহয়। তবুও এগিয়ে গিয়ে দেখবে মনস্থ করল। জ্যাকবের স্টেবল থেকে অন্য একটা ঘোড়া নিয়েছে ও, কারণ ওর সোরেল এখন ক্লান্ত। যথাসম্ভব নিঃশব্দে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুকুরটাকে ঘিরে রেখেছে ঘন গাছের সারি। ওই জঙ্গলের ভেতরে ও ঢুকে পড়ল। ঘোড়াটাকে একটা গাছের ডালের সাথে বেঁধে এবার আরো নিঃশব্দ পায়ে এগিয়ে চলল। এমন সময় নারী কণ্ঠের আর্তনাদ কাঁপিয়ে দিল চারদিক। এবার স্পষ্ট ধস্তাধস্তির শব্দ। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে উকি মেরে আগে পরিস্থিতি বুঝে নিতে চাইল জন। স্থির হয়ে গেছে ও। দেখতে পাচ্ছে পুকুর থেকে একটা মেয়েকে পাঁজা কোলা করে তুলে নিয়ে আসছে একটা বিকট দর্শন লোক। পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে আরেকজন। হা হা করে হাসছে লোকটা। স্পষ্ট দেখা যাচ্ছে লোকটার মুখ থেকে লোভের লালা গড়িয়ে পড়তে চাইছে। মেয়েটা ছটফট করছে লোকটার হাতে শক্ত বাঁধনে। দুজনেরই কাপড় ভিজে গেছে। পাড়ে এসে শুকনো মাটির ওপর ধপাস করে ফেলে দিল মেয়েটাকে। কোকিয়ে উঠল। ওর পরনে পাতলা গাউন ভিজে হাঁটুর ওপর উঠে গেছে।
নগ্ন পা দুটো অদ্ভুত রকম ছন্দময় ও সুঠাম। ভিজে কাপড় গায়ে সেঁটে থাকায় ওর যৌবন প্রায় উন্মুক্ত। একদিকে কাঁধের ওপর থেকে ছিঁড়ে নেমে গেছে গাউন, ফলে একটা স্তন স্বল্প আলোয় ঝকঝক করে উঠছে। পারে অপেক্ষমান লোকটা এগিয়ে গিয়ে মেয়েটার পাশে দুপা ফাঁক করে দাঁড়ালো। থরথর করে কাঁপছে মেয়েটার ভিজে দেহ। মেয়েটাকে যে তুলে নিয়ে এসেছে তার দিকে তাকিয়ে দ্বিতীয় লোকটা বলল, ভালো কাজ দেখিয়েছ দোনহ, এবার আমার পালা। আমার পর তুমিও ভাগ পাবে, কেমন? ঠিক আছে লিউ, তুমি আমার ওস্তাদ, যা বলবে তাই হবে। একটু দূরে সরে এসে দোনহ দেখার জন্য দাঁড়ালো পরবর্তী ঘটনা। জিভ দিয়ে ঠোঁট দুটো চেটে নিল। ওর চোখ মেয়েটির নগ্ন যৌবনের ওপর। লিউক ওর জুতো শুদ্ধ একটা পা চাপিয়ে দিল মেয়েটার একটা খোলা স্তনের ওপর। কোথায় বাচ্চা! চাপা কণ্ঠে চিৎকার করে উঠল মেয়েটা। জবাবে হা হা করে হাসল লোকটা। পা নামিয়ে নিয়ে এবার ঝুঁকে পড়ল মেয়েটার উপর। বাম হাত মুঠো করে ধরল ওর বুকের কাছের ওপর। অসহায়ভাবে মাথা এপাশ ওপাশ করছে মেয়েটা। পুরো পরিস্থিতি বিবেচনা করে মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলল জন। ওরা যেই হোক, ওর হাত থেকে আজ আর রক্ষা নেই। ধীর পায়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো জন, কিন্তু কারোর নজর নেই ওর দিকে। লিউক মেয়েটিকে নিয়ে ব্যস্ত, আর দোনহার নির্লজ্জ দৃষ্টিতে চেয়ে দেখছে ওই দৃশ্য। প্রথম গুলি হওয়ার আগে পর্যন্ত কেউই কিছু জানতে পারল না। কপালে তৃতীয় নয়ন নিয়ে আছড়ে পড়ল দোনহ মাটিতে। ওর অন্য দুই চোখও প্রায় কপালে উঠেছে বিস্ময়ে। চমকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো লিউ। ওর হাত চলে গেছে ডান উড়ুতে বাঁধা হোলস্টারের দিকে। পরপর দুবার গর্জে উঠল জনের কোল্ট। একটা গুলি লাগলো লিউকের গলায় এবং অন্যটা বাম বুকে। বাম হাতে বুকের কাছটা চেপে ধরে ধীরে ধীরে কাত হয়ে পড়ে গেল ও মাটিতে। ঝট করে সরে গেছে মেয়েটা, নইলে ওর ওপরই পড়তো লিউ। কয়েকবার খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল ওর দেহ। রিভলভার হোলস্টারে ফেলে এগিয়ে গেল জন মেয়েটার দিকে। পা দুটো গুটিয়ে নিয়েছে মেয়েটা বুকের কাছে। বুকের কাছে টেনে দেওয়ার চেষ্টা করছে ছেঁড়া গাউন। ভয় পাবে না আশ্বস্ত হবে বুঝতে পারছে না ও। গোটা শরীর কাঁপছে ওর প্রবল আতঙ্কে। কাঁপা কাঁপা কণ্ঠে ও বলল, আমার নাম ম্যাগি। কোনরাডদের সিবার থেকে পালিয়ে আসছি আমি। ফ্ল্যাশ ডায়মন্ডে যাব। বোঝ একাব আমার চাচা। ঘাবড়াবার কিছু নেই, এখন নিরাপদ তুমি। আমি ফ্ল্যাশ ডায়মন্ডেই কাজ করি। মেয়েটার চোখে মুখে স্বস্তি ফুটে উঠল। তুমি সিবারে গেলে কি করে? জ্যাকবের ভাতিজি সিবারে থাকবে কেন? ফিস কনরাড ধরে নিয়ে গেছিল আমাকে চাচার বিরুদ্ধে শত্রুতা উদ্ধারের জন্য। পরে বুড়োটা আমাকে বিয়ে করতে যাচ্ছিল। আজ সুযোগ পেয়ে পালিয়ে আসছিলাম, কিন্তু এরা দুজন ধাওয়া করে আসে আমাকে। একদমে কথাগুলো বলে হাঁপাতে থাকে ম্যাগি। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো? থাক থাক, আর ধন্যবাদ জানিয়ে কাজ নেই। আমি আমার দায়িত্ব পালন করেছি শুধু। এবার চলো যাওয়া যাক, তোমার চাচাকে সারপ্রাইজ দেওয়া যাবে। উঠে দাঁড়ালো ম্যাগি। ওর চোখে মুখে লজ্জা আতঙ্কের স্থানে জায়গা করে নিয়েছে। চারদিকে অন্ধকার চেপে বসতে শুরু করেছে। জন ওয়েব ম্যাগিকে ওর সঙ্গেই ঘোড়ার পিঠে তুলে নিল। বাঁ হাতে জড়িয়ে নিয়েছে ম্যাগির ভিজে দেহ। আরেকবার কেঁপে উঠল ওর কোমল দেহ। অন্ধকার ভালোভাবেই জাঁকিয়ে বসেছে। অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ ডায়মন্ডের র্যাঞ্চ হাউসের নিচের তলায় কয়েকটা জানলায় মিটমিট করে আলো জ্বলছে। রীতিমতো শব্দ করে এগিয়ে চলেছে জন তার ঘোড়া ম্যাগিকে নিয়ে। জ্যাকবের লোকজন যত তাড়াতাড়ি দেখে ফেলে ওদের ততই মঙ্গল, নইলে অন্ধকারের মধ্যে হুটোপাটি বেঁধে যেতে পারে। জ্যাকবের র্যাঞ্চের লোকেরা ওকে চেনে না, কারণ ওর এই র্যাঞ্চে পৌঁছানোর সময় সবাই কাজে বাইরে ছিল। এখন ওকে হঠাৎ করে সিবারের লোক মনে করাও বিচিত্র নয়, তাই ও শব্দ করে এগোচ্ছে। কে তোমরা? সাবধান! অন্ধকারে গম্ভীর একটা কণ্ঠ বেজে উঠল। বারান্দা থেকে 10 গজ দূরেই থেমে গেল জন ও ম্যাগি। মেঘের আবরণ থেকে বেরিয়ে হঠাৎ চাঁদ হাসি উপহার দিল। বেশ উজ্জ্বল হয়ে এলো চারদিক। জন ও ম্যাগি লক্ষ্য করল অন্ধকারের মধ্যে ওদের প্রায় চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কারো কারো হাতের অস্ত্র চাঁদের আলোয় ঝিকমিকিয়ে উঠল। আমি
কি? আরে লিরয়, আমাকে চিনতেও পারছো না? গুঞ্জন উঠল সবার মধ্যে। দীর্ঘকায় একজন লোক এগিয়ে এলো ওদের সামনে। তুমি? আমরা ভাবতেও পারিনি। রাখো তোমার ভাবাভাবি, চাচা কোথায়? র্যাঞ্চ হাউসের মাঝ দরজা খুলে গেল দড়াম করে। ঘরের আলো দরজাকে আলোকিত করলেও একটি বিশাল দেহ এসে আলো ঢেকে দিল। অন্ধকার ছায়ামূর্তি জবাব দিলেন, আমি এখানে মা, তোর সঙ্গে কে? তোমার র্যাঞ্চের লোক, চিনতে পারছো না? কে একজন একটা লণ্ঠন নিয়ে এসেছে ম্যাগির কথার মধ্যেই। এবার সউল্লাসে বলে উঠলেন জ্যাকব, আরে জহনয়েব যে, তোমার সাথে পথেই দেখা হয়েছে আমার ভাতিজির। শুধু দেখাই হয়নি, ও আমার প্রাণও রক্ষা করেছে চাচা। ওর কণ্ঠে কৃতজ্ঞতার সুর। ঘরে ঢুকতে ঢুকতে পুরো ঘটনা আনুপর্বিক বিবৃত করল ম্যাগি। সামনের ঘরে একটা কাউচে বসতে বসতে জ্যাকব কৃতজ্ঞ নয়নে তাকালেন জনের দিকে। তুমি না থাকলে যে কি হতো আমি ভাবতেও পারি না। তোমার কাছে কৃতজ্ঞ আমি জন। ম্যাগিকে ধরে নিয়ে গেছিল কুনরডরা, প্রায় 6 মাস হয়ে গেল। নানাভাবে চেষ্টা করে উদ্ধার করতে পারিনি ওকে, তাই পুরোদস্তুর যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলাম আমরা। হয় ওরা থাকবে নয় আমরা, এভাবে আর টেকা যায় না। 2 ঘন্টা পর ম্যাগি কাপড় চোপড় বদলে এসেছে ওপর থেকে। জ্যাকবের র্যাঞ্চ হাউস দোতলা, ওপরেই সবার শয়নকক্ষ। সবাই বলতে কেবল জ্যাকব ও ম্যাগি। কাপড় বদলে আসার পর জন ওয়েব ওকে ভালো করে দেখল। এক কথায় সুন্দরী বলা যায় ম্যাগিকে। নীল চোখে অদ্ভুত এক দ্যুতি। তার সবচেয়ে বড় আকর্ষণ অপূর্ব সুষমা মণ্ডিত দেহ। এই দেহের আকর্ষণ প্রতিরোধ করা যে কোনো পুরুষের পক্ষেই প্রায় অসম্ভব। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে জন ওর দিকে। ম্যাগিও ওর দৃষ্টির অর্থ বুঝতে পেরে এক চিলতে হাসি উপহার দিল জনকে। ওদের প্রত্যেকের হাতেই হুইস্কির গ্লাস। জ্যাকব ঠিক কর্মচারীর মতো দেখছেন না জনকে। গলা খাকারি দিলেন জ্যাকব, এখন কাজের কথায় আসা যাক। জন, আমি তোমাকে আগেই বলেছি কুনরাডদের নাম নিশানা মুছে ফেলার কাজে তোমার সাহায্য চাই। আপনি ভুলে যাচ্ছেন কুনরাডদের সাথে আমারও কিছু হিসেব নিকেশ আছে। সরি। কখন আমরা রওনা হব সিবারির উদ্দেশ্যে? কালই রওনা হলে কেমন হয়? মন্দ হয় না। জ্যাকব প্রায় চিৎকার করে উঠলেন, গুড বয়। এক লাফে উঠে দাঁড়িয়ে জনের হাত আঁকড়ে ধরলেন করমর্দনের ভঙ্গিতে। দেখছো ভাতিজি কেমন লোক পেয়েছি আমি এবার? কুনরাডদের আর উপায় নেই। প্রশংসা দৃষ্টিতে জনের দিকে চেয়ে রয়েছে ম্যাগি। ধীর কণ্ঠে বলল, তবে একটা কথা, সবাই সাবধানে থাকবে, কেমন? ইয়েস ম্যাডাম। মাথা ঝুঁকিয়ে বলল জন। জনের শোয়ার ব্যবস্থাও ওপরে হয়েছে। হলরুম থেকেই পেঁচানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। জ্যাকব আর ম্যাগি ওপরে উঠে যাওয়ার 10 মিনিট পর দোতলায় উঠল জন। পাশাপাশি দুটো দরজা, সবকটা বন্ধ। ওটা ম্যাগির ঘর। ওদিকে একবার চোখ ফেলে ওর নির্দিষ্ট ঘরে ঢুকে পড়ল। ক্লান্ত দেহ এখন বিশ্রাম চাইছে। পা থেকে বুটজোড়া খুলে ফেলে ঝাঁপিয়ে পড়ল। কম্বল টেনে নিল বুকের ওপর। রাত নামতে না নামতেই শীত জাঁকিয়ে বসেছে। দুরন্ত পশ্চিমের আবহাওয়ার এই অদ্ভুত এক রূপ। দিনে সূর্যের তাপে প্রচণ্ড গরম, আর রাতে চাঁদের স্নিগ্ধতায় কনকনে শীত। হাত বাড়িয়ে বিছানার পাশে রাখা ল্যাম্পটা নিভিয়ে দিল জন। গাঢ় অন্ধকার ঘরে কেবল খোলা দরজা দিয়ে বাইরের আলোর ছটা আসছে খানিকটা। গান বেলটা খোলা হয়নি। বেলটা খোলার জন্য হাত বাড়াতে গিয়ে থমকে গেল জন। কে যেন ঘরে ঢুকেছে হালকা পায়ে। দরজাটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। হোলস্টার থেকে রিভলভারটা বের করে আনলো জন নিঃশব্দে। হ্যামারটা টেনে নামালো। ক্লিক করে শব্দ হলো। এতক্ষণ শুনছিলেন হেনরি মিলারের লেখা রক্তের নেশার প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।